বাংলাদেশের দল থেকে তো আমরা লাস্ট খবর পেয়েছি, সুখবর, লিটন দাসের যোগদান দেয়া এবং সেইখানে অস্ট্রেলিয়াতে গিয়ে তারা বেশ ভালোভাবে প্রস্তুতিটাও শুরু করেছে। আগের শুরুতে আমরা কথা বলছিলাম যে ফুরফুরে মেজাজ যে দেখা গেছে ক্রিকেটারদের, তাইজুল সহ যাদের সাথে আমরা কথা হয়েছে বা আপডেট পেয়েছি, সবাই উইকেট কন্ডিশন, ওয়েদার সবকিছু নিয়ে বেশ মানে পজিটিভ। বাংলাদেশ দল পুরোপুরি আসলে পজিটিভ, বাট অস্ট্রেলিয়ার শিবির থেকে আসলে কিছুটা দুঃসংবাদ এসেছে, যেটা অস্ট্রেলিয়াদের জন্য, বাট বাংলাদেশের জন্য সেটা ওই যে কারো পৌষ মাস কারো সর্বনাশ টাইপের। বাংলাদেশ কিছুটা খুশি হলেও হতে পারে। ব্যাপারটা আপনি যদি এক লাইনে নিয়ে আসেন তাহলে সেটা হচ্ছে যে স্ট্যান্ড বাই থেকে সাইড লাইন, ব্যাপারটা এরকম আর কি, যে যিনি স্ট্যান্ড বাই পেসার ছিলেন, দেখেন মাইকেল নেসার কিন্তু অ্যাশেজে খুবই ভালো করেছিলেন, কারণ হচ্ছে হেজেলউড ইনজুর্ড ছিলেন, কামিন্স ইনজুর্ড ছিলেন, সো স্টার্কেরও ইনজুরি ছিল, তো ওভারঅল তার কিন্তু একটা সুযোগ এসেছিল এবং স্কট বোল্যান্ড তারা কিন্তু অ্যাশেজে খেলেছেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সো ওই জায়গা থেকে তাকে আসলে রাখা হয়েছিল যে ভাই আপনি স্ট্যান্ড বাই থাকেন, যেহেতু যারা টিমে ব্যাক করেছে হেজেলউড, কামিন্স বা স্টার্ক, এখানে যদি আবার কোনো ধরনের ইনজুরি খবর আসে আপনি ব্যাকআপ দিয়েন। তো যিনি ব্যাকআপ দিয়ে তিনি আগে নাই, তিনি সবার আগে চলে গেলেন। যাই হোক, আমরা হয়তোবা একটু হাসির ছলে বলছি, বাট ব্যাপারটা অজিদের জন্য সর্ট অফ আ স্যাড নিউজ, এবং তিনি সাইডলাইন হয়ে গেছেন, তার জায়গায় স্ট্যান্ড বাই হয়তোবা তার অন্য কাউকে নিয়ে আসবে, এখনো পর্যন্ত আনার কোনো খবর টবর নাই। সো বাট প্রথম টেস্টে আপনি যদি অজিদের পেজটা দেখেন তাহলে সেখান থেকে আর যারা কামব্যাক করেছেন তারা কিন্তু অনেক দিন ধরে খেলছেন, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, তারা জানেন তাদের এই সময়ের প্রোটোকলটা কি, তারা কীভাবে নিজেদেরকে ম্যানেজ করবেন, সো অতিরিক্ত লোড নেবেন কি নেবেন না, সো দে নো রিয়েলি বেটার। সো ইনজুরি ম্যানেজমেন্ট কিন্তু একটা আর্ট, মানে প্লেয়ারদের জন্য, স্পেশালি ফর দ্য পেসার্স। আপনি যদি জানেন যে আপনার হ্যামস্ট্রিংয়ে ঝামেলা আছে, তার মানে আপনি যখন খেলবেন তার আগে হ্যামস্ট্রিংটা ভালো মতো ওয়ার্ম আপ করে নেবেন। সো যেটা প্লেয়াররা বলে হ্যামস্ট্রিংটা ভালো মতো ছোটাই নেই, সো ওইটা তারা আসলে ওইভাবে ম্যানেজ করে আসলে খেলবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে মেইন পেস অ্যাটাক বা মানে মেইন স্ট্রিম যে অ্যাটাকটা আছে অস্ট্রেলিয়ার, দে উইল ম্যানেজ, ওরা খুব ভালো মতোই ম্যানেজ করবে। এবং তাদের দলে আপনি দেখেন মানে বোলিং অপশনস কিন্তু অনেক হাই, স্টার্ক, হেজেলউড এবং প্যাট কামিন্স, ওরা যদি মেইন 3 পেসার হয়, অ্যান্ড ফলোড বাই আপনার গ্রিন রয়েছেন, ফোর্থ সিমার, এবং নেথন লায়ন তিনি আছেন। সো ইউজুয়ালি একটা ভালো টেস্ট অপারেটিং কান্ট্রি ওরা 4টা বোলারকে অপারেট করে, সো দে হ্যাভ মিনিমাম 5 অপশনস। আর ওরা যদি চিন্তা করে যে আমরা বোলেন্ডকেও নিয়ে নেই সাথে, তাহলে তো কোনো কথাই নেই, বা তারা কিন্তু ওয়েবস্টারকে দিয়েও হাত ঘোরাতে পারে। সো দে হ্যাভ প্লেন্টি অফ বোলিং অপশনস। সো ওরা মনে হয় না যে আসলে বোলিং নিয়ে কোনো ধরনের চিন্তিত আছে মাইকেল নেসারের নিউজটা। বাট বাংলাদেশের জন্য হোয়াট আই ফিল টুমরো, যেহেতু তাদের হচ্ছে প্রস্তুতি ম্যাচ খেলবে 3 দিনের, সো ওই 3 দিনের প্রস্তুতি ম্যাচটাই বাংলাদেশ কয়েকটা প্রশ্নের উত্তর চাইবে। মানে আপনি যদি চিন্তা করেন যে এই প্রস্তুতি ম্যাচটা জাস্ট খেলার জন্য খেলা, কন্ডিশনটা বোঝার জন্য বোঝা, বা সেখানে উইকেটটা কেমন একটু দেখলাম, নো, মানে আমার কাছে মনে হয় মানে 4টা প্রশ্ন আছে মানে ফর দ্য বাংলাদেশ টিম। ফার্স্ট কোয়েশ্চেন, আপনার ওপেনিং প্লেয়ার কে হবে? সৌম্য তানজিদ ওপেন করবেন নাকি সাদমানকে খেলাবেন? আর যদি সৌম্যকে খেলান তাহলে কোন অবস্থানে খেলাবেন? ইটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, আপনার থার্ড সিমার কে? সেটা কি খালেদ, এবাদত এবং মুশফিক? যদি মুশফিক হয় তাহলে মুশফিক আসলে কেমন করে? মুশফিকের দিকে পাল্লাটা বেশি হেলে আছে, এবাদত মনে হয় না আসলে এখানে কোনো ধরনের সুযোগ পাবেন। আমার মনে হয় প্রস্তুতি ম্যাচে মুশফিককে বাজিয়ে দেখতে চাইবে বাংলাদেশ, তাই না? ওইটাই আসলে সবচেয়ে বেশি। আর এবাদতের ব্যাপারে আপনার কি মতামত আছে? লাস্ট 2টা টেস্টে তিনি কোনো উইকেট পাননি, জিম্বাবুয়েতে 0, পাকিস্তানের এগেনস্টে 0, আয়ারল্যান্ডের এগেনস্টে 1টা উইকেট পেয়েছিলেন, 3 টেস্টে 1 উইকেট, তো হলো না। তো খালেদ লাস্টে পাকিস্তানের এগেনস্টে খেলেনি নাই, তারপরে জিম্বাবুয়ের এগেনস্টে 2টা উইকেট পাইলেন, তারপরে আয়ারল্যান্ড তো ইটস মানে এটা অনেক আগের গল্প আর কি, সো সেখানে 5টা উইকেট। বাট আলটিমেটলি খালেদ নাকি মুশফিক, হয়তো এই সিদ্ধান্তটাই আসবে। এটা গেল নাম্বার 2 কোয়েশ্চেন। নাম্বার 3 হচ্ছে কিপিংটা কে করবে, এটা থার্ড কোয়েশ্চেন। যদি লিটনের কাফ মাসেলের কারণে লিটন কিপিং আসতে না পারেন, দেন আস্ক মুশফিক, ভাই 2019 সালের পরে আবার গ্লাভসটা পরবেন কিনা আফটার 7 ইয়ার্স, এটা একটা ব্যাপার। আর যদি মুশফিক এবং লিটন দুজনের কেউই কিপিং না করেন, বা হচ্ছে লিটনকে কিপিং করানো যদি রিস্ক হয়, অমিতকে আপনি তাহলে 11 আনতে হবে, কার জায়গায় আনবেন? এই গেল আমার থার্ড কোয়েশ্চেন। আর ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে আপনার কন্ডিশন সাপেক্ষে উইকেটটাকে যেহেতু রিড করবেন, তাদের অস্ট্রেলিয়া 11-এর এগেনস্টে যেহেতু খেলবেন, এইটা থেকে আপনি ঠিকমতো বোঝেন তাইজুল মেহেদী 2টা স্পিনারকে আপনি দলে রাখবেন কিনা, এইটা আপনাকে বুঝতে হবে। মিরাজ অস্ট্রেলিয়াতে তো খেলেন নাই, তার অস্ট্রেলিয়ার স্ট্যাটিস্টিক্স আমরা দিতে পারছি না। তিনি নিউজিল্যান্ডে খেলেছেন 5টা ম্যাচ, মানে কয়টা উইকেট পাওয়া উচিত মো, আপনি বলেন? মিরাজের মানে 5 ম্যাচে মিরাজ ইউজুয়ালি টেস্টে কয়টা উইকেট পায়?
5 ম্যাচে কয়টা উইকেট পায়? ইউজুয়ালি ধরেন বাংলাদেশে হোক বা শ্রীলঙ্কা বা এই ধরনের কন্ডিশনে, এশিয়ান কন্ডিশনে 12-15 আরে না বেশি আরো কম। বেশি হবে। মিরাজ তো এমনও ম্যাচ গেছে এক ম্যাচেই 10টার উপরে উইকেট নিয়েছেন, তাই না? মানে দুই ইনিংস মিলায়। হ্যাঁ। তো সেখানে উনি নিউজিল্যান্ডে ধরেন ক্রাইস্ট চার্চ বা হচ্ছে মাউন্ট মঙ্গানুই, এই নিউজিল্যান্ডে যত জায়গায় খেলা হয়েছে সব জায়গায় মিলে 5 ম্যাচে 10টা উইকেট পেয়েছেন। মানে আমি কন্ডিশনটা বোঝানোর জন্য। সো কিউই কন্ডিশন, অজি কন্ডিশন অলমোস্ট তো সেম। সো ওইখানে যদি 5 ম্যাচে 10টা উইকেট পান, আর গত 2টা ম্যাচ পাকিস্তানের এগেনস্টে যে ম্যাচ 2টা খেললেন সেখানে তার রান ছিল 57 2 ম্যাচে, তাহলে ইটস আ কোয়েশ্চেন যে যদিও তিনি ভাইস ক্যাপ্টেন, মানে আমার এই ডিসকাশনটা অনেকের কাছেই তেতো মনে হইতে আমার মনে পারে। হয় যে এই ওই যে ট্যাগটা আপনি যেটা বলেন যে ভাইস ক্যাপ্টেন, এইটার জন্যই এত কিছু বলতে হচ্ছে। Yes. এই ট্যাগটা যদি না থাকতো তাহলে আর এত কিছু বলাই লাগতো না না। মো, আপনি ফেয়ারলি চিন্তা করেন, যদি তার পারফরমেন্সের এখন এই অবস্থা হয়, নট নেসেসারি যে মেহেদী মিরাজ এই সময়টা যেরকম ব্যাট প্যাচ যাচ্ছে 6 মাস পরে এই ব্যাট প্যাচটা থাকবে, নট নেসেসারি। উই আর ফর মেহেদী মিরাজ। আমরা মেহেদী মিরাজের ট্যালেন্টের ভূয়সী প্রশংসা করি এবং আমরা চাই এই টাইপের প্লেয়ার বাংলাদেশের জন্য। ইটস সর্ট অফ এ উইপন, হি ইজ অ্যান অলরাউন্ডার। ইন্ডিয়ার এগেনস্টের ইনিংসটা বাংলাদেশের মানুষ ভুলবে না, লোয়ার অর্ডারে এসে সেঞ্চুরি করে ম্যাচ জেতানো। সো ওই মিরাজকে বাংলাদেশ পেতে চায়, বাট ওই কন্ডিশনে ডারউইনে যে ধরনের ম্যাচ আমরা দেখেছি বা যে ধরনের উইকেট অ্যানালাইসিস আছে, সেখানে আদতে মিরাজ তাইজুল দুজনকে অপারেট করবেন কিনা আপনি, ইটস আ কল। এইটা আপনাকে এই প্রস্তুতি ম্যাচ থেকে ডিসিশন নিতে হবে। 3টা পেসার তো আপনার আছেই, 4 নম্বর পেসারকে সৌম্য, 5 নম্বর বোলারকে তাইজুল, আপনার কি 6 নম্বর বোলার লাগবে? তাহলে তো আপনি পারলে মমিনুল হক সৌরভকে বল করান। হ্যাঁ, না কারণ হচ্ছে 2003 সালে যখন স্টিভ ওয়াদের এগেনস্টে খেলেছিল খালেদ মাহমুদ সুজনের দলটা, সেই সময় তো আশরাফুলও বোলিং করেছিলেন, মানে অলমোস্ট 7 জন বোলিং করেছিলেন তখন। তো এইরকম চিন্তা থাকলে আপনার হবে না, অ্যাগ্রেসিভ খেলতে হবে। তো যদি আপনি মেহেদী মিরাজকে না খেলান তাহলে ওইখানে আপনি অমিতকে ঢুকাই দেন। আর নট অনলি Batting depth দ্যাট, বাড়লো। মানে যেখানে বাংলাদেশ খেলবে সেখানে কিন্তু আমরা যতটুকু এখনো পর্যন্ত দেখেছি বা ধরেন আপনি যদি ওই যে লাস্ট ইয়ারের মানে আপডেটও দেখেন, মানে ট্রু উইকেট সেখানে বেশ ভালো রান হয়। তো ওখানে বাংলাদেশকে ব্যাটিং এও স্ট্রেংথ নিয়েই নামতে হবে, ব্যাটিং সাইডেও স্ট্রেংথ রাখতে হবে। ডু ইউ থিংক যে দুইটা স্পিনার লাগবে? আপনার কি মনে হয়? এখন মানে আপনি দেখতেন যে তাইজুলকে ছাড়া টেস্ট আপনি অনেক মানে ভালনারেবল হয়ে যাবেন। তাইজুলকে ছাড়া যদি তাইজুল খেলতে লাগবে। নামেন, আমি তো ঠিক এইজন্য আছে? বলি না এখন তাইজুলকে ওই জন্য drop যখন করেন। মেহেদী মিরাজ তো আপনার মানে ভাইস ক্যাপ্টেন। ভাই এই ডেজিগনেশন দিয়ে আপনি কি করবেন? ম্যাচ জিততে হবে। আমি এই জিনিসটা আমি বললাম তো যে ইট সাউন্ডস হার্শ, বাট সামটাইমস ফর দ্য টিম আপনাকে কিছু ডিসিশন নিতে হবে। মেবি ইট উইল গো এগেইনস্ট দ্য ক্যাপ্টেন, গো এগেইনস্ট দ্য ভাইস ক্যাপ্টেন, অর গো এগেইনস্ট দ্য মোস্ট টপ পারফর্মার অফ ইউর টিম, বাট ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশনস ফর ইউর টিম। ডোন্ট থিঙ্ক যে ওকে ভাই আমার ভাইস ক্যাপ্টেন আমি যদি ড্রপ করি আমাকে মনে ট্রল করবে, এই চিন্তা করে আপনি টিম চালালে তো হবে না। আপনাকে ওই ডিসিশন নিতে হবে যে ভাই তোমাকে আমার এখানে লাগবে কি লাগবে না, লাগলে 100 বার নেন, না লাগলে সাইড করেন। এখন আপনার যে প্রশ্নগুলো আপনি তুলেছেন সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে বাংলাদেশকে মিনিমাম 2টো প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। না একটাই তো চলবে। হবে না। আরে ভাই একটা হবে না। এই উত্তরের জন্য না একটাতে এই উত্তরের জন্য 2 ম্যাচ খেলা লাগলে এটা হইল না আসলে। কারণ দেখেন একটাতে, কারণ তারা যে দেখবে যে আসলে যাদেরকে মানে দুইটা জিনিস, যে হয় আমি যাদেরকে খেলাবো না তাদেরকে আমি মানে দেখে নেবো যে আসলে ভালো করছে কিনা, কেমন মানে মুশফিকের কথা বলেন বা যে কেউ, আর যাদেরকে আমি আসলেই মানে যারা এক্সপেরিয়েন্স তাদেরকেই খেলাবো আমি, তাহলে আপনি একটা কাজ তাদেরকে করেন, নেওয়ার জন্য আরেকটা ম্যাচ আপনি মিরাজের বেশি বোলিং করান, তাহলে তো বুঝবেন যে বোলিং এর কি অবস্থা, আর তাকে হচ্ছে মাস্ট আপনি ব্যাটিং করান। মানে যদি আপনার কনফিউশন থাকে মিরাজ রাখবেন নাকি অমিতকে ঢুকাবেন, কারণ লিটনকে নিয়ে আপনি এই মুহূর্তে রিস্ক নেবেন কিনা। তাকে যদি পুরো টেস্ট কিপিং করান, সেকেন্ড টেস্টে যদি সে আবার এই কাফ মাসেলের ইনজুরিটা যদি আবার তার হচ্ছে যে এটা যদি আবার প্রকট হয়, তখন আপনার কি কারণ করবেন? ব্যাটিং এ লিটনের সাপোর্টটা মাস্ট বি লাগবে। এই কলটা টিম ম্যানেজমেন্টের, এখানে আমাদের কোনো আসলে এখানে বসে আমরা অ্যানালাইসিস করলে হবে না। লাস্ট কন্ডিশন কি তার, সেখানে মানে ফিজিও ভালো বলতে পারবেন যে আসলে এই রিস্কটা তারা নেবেন কি নেবেন না। সো এই হচ্ছে আমার 4টা প্রশ্ন। সো লেটস ফাইন্ড দিস আনসার্স। দেখা যাক আসলে প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশ আসলে সেই আনসারগুলো দেওয়ার এবং নিজেরাও খুঁজে পাওয়ার চেষ্টাটা করবে এবং করতে হবে। কারণ আলটিমেটলি যদি টেস্টে অ্যাটলিস্ট মানে যে আজকেও দর্শকরা দেখলাম অনেকে প্রশ্ন করছেন যে বাংলাদেশ জিতবে কিনা, কোনো একটা টেস্ট অন্তত জিতবে কিনা। তো মানে জেতার আগে ভালো খেলার চেয়ে, ওটা ফ্রি সেগমেন্টের জন্য থাকে, জেতার চেয়ে ভালো খেলার জন্য হলেও বাংলাদেশকে আসলে প্রস্তুতি ম্যাচ আসলে অনেকগুলো আনসার দিয়ে দিবেন। ইয়েস, প্রস্তুতি ম্যাচটাই হচ্ছে আপনার এই কিছু কনফিউশন দূর করার জন্য। মানে এখানে তো আপনার মানে জেতার দরকার নাই, জাস্ট গেট দ্য আনসার্স। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.